এমন একটা ম্যাচ যে ম্যাচ খেলতে চায় না কোনো দলই, কিন্তু বাধ্য হয়ে বারবারই এই ম্যাচটা বিশ্বকাপে থাকতে হয়, রাখতে হয়, আমাদেরও আবার সেটা দেখতেও হয়। ম্যাচটা কিন্তু নামে ভারে বেশ বড়ই, মানে ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড। এমনি সময় হলে আপনার এই ম্যাচ নিয়ে একটা আলাদা বাড়তি আগ্রহ থাকতো, কিন্তু এইটা যখন বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, যখন সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলের ম্যাচ, তখন তার উত্তেজনা কিছুটা কমে যায়। এই ম্যাচ থেকে পাওয়ার আসলে কি থাকে, এই ম্যাচের যৌক্তিকতা আসলে কোথায়? দেখেন, এই ম্যাচের নাম আবার ব্রোঞ্জ ফাইনাল। এই ম্যাচ হচ্ছে যে কাগজে কলমে কেউই খেলতে চায় না। টমাস টুখেল এটা নিয়ে কথা বলেছেন, ইব্রাহিম কোনাতে তিনিও বলেছেন, বাট দিন শেষে তো আপনার আসলে খেলতে হবে। এবং দিদিয়ের দেশও স্পষ্ট আসলে বলে দিয়েছেন এটা হচ্ছে তার আন্ডারে ফ্রান্স টিমের লাস্ট ম্যাচ হতে যাচ্ছে, কিচ্ছু করার নেই। বাট তারপরও ফ্রান্সের পতাকার জন্য, ফ্রান্সের ন্যাশনাল টিমের জার্সির জন্য তার ফুটবলাররা ওটা ওভাবে মানিয়ে নিয়েছেন যে তাদের এই ম্যাচটা খেলতে হবে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। এখন এই ম্যাচের এইসব ইকুয়েশন আপনি বাদ দেন, এই ম্যাচের উত্তেজনা যেখানে থাকতে পারে সেটা হচ্ছে যে দিন শেষে গোল্ডেন বুটের লড়াই। গোল্ডেন বুটের লড়াইটা এই ম্যাচের উপরও কেন ডিপেন্ড করছে, থার্ড প্লেসের যে ম্যাচটা সেখানে যদি কেউ গোলও করে সেই গোলটা আবার কাউন্টও হয়। যেমন আমরা থমাস মুলারের ক্ষেত্রে দেখেছিলাম, জার্মানি যখন ওই থার্ড প্লেস ম্যাচটা খেলেছিল তখন তার ওই থার্ড প্লেস ডিসাইডিং ম্যাচের 2010 বিশ্বকাপে হ্যাঁ ওই গোলটা হচ্ছে আলটিমেটলি কাজে লেগেছিল। ডেভর সুকারকে আমরা দেখেছিলাম ওই ক্রোয়েশিয়া যেবার হচ্ছে এর আগে যখন থার্ড হয়েছিল। বাট দিন শেষে এটা কেন কাজে লাগবে আপনার? কিলিয়ান এমবাপ্পের গোল আছে 8টা, লিওনেল মেসিরও গোল আছে 8টা। লিওনেল মেসি কিলিয়ান এমবাপ্পের থেকে একটা অ্যাসিস্ট বেশি করেছেন। এখন তো এমন হতে পারে আপনার কিলিয়ান এমবাপ্পে কালকে মানে থার্ড প্লেস ডিসাইডিং ম্যাচে 2-3টা গোল করে ফেললেন, লিওনেল মেসি ফাইনালে আবার একটা গোল কম করলেন এমবাপ্পের থেকে, তখন তো হচ্ছে গোল্ডেন বুটে হচ্ছে মানে লিওনেল মেসি ওই পাশে 3 গোল করবেন এমবাপ্পে, আর মেসি ফাইনালে 2 গোল করবেন। বললাম যদি হচ্ছে কি এরকম ইকুয়েশন আছে হতেই পারে, যদি আসলে সমান হয়ে যায় তখন অ্যাসিস্টের হিসেবটা চলে আসবে। শুধু এমবাপ্পে এবং মেসি না, এই রেসটায় এই ম্যাচের উপর আসলে আরো কাদের ডিপেন্ড করছে, ধরেন জুড বেলিংহ্যাম, ধরেন হ্যারি কেইন, তারা হচ্ছে গিয়ে গোলের পর গোল করলো, গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে তারাও কিন্তু এই রেসটার মধ্যে থাকে। মানে এটা সে শান্ত না, যেভাবে আপনি এই ম্যাচ দেখার যতটুকু উত্তেজনা আর কি আগে থেকে ক্রিয়েট করতে পারবেন সেটা। মানে এই ম্যাচের ওপরে লিওনেল মেসির গোল্ডেন বুট পাওয়া না পাওয়া ডিপেন্ড করতে পারে। আপনি যদি ম্যাচটাকে এইভাবে দেখতে চান তাহলে আপনি সেটা দেখতে পারেন। আপনি দেখতে পারেন এটাকে দিদিয়ের দেশের শেষ ম্যাচ হিসেবে। তিনি বিশ্বকাপে যে রেকর্ড আসলে গড়েছেন সবচেয়ে বেশি ম্যাচে ডাগ আউটে থাকার 26, সেটা তিনি 27-এ নিয়ে থামবেন। যে রেকর্ডটা হয়েছিল শেষ ম্যাচে, যে ম্যাচে স্পেনের কাছে তার দল হেরেছিল। দুটো দলই ম্যাচ হেরেছে সেমিফাইনালে, এবং এই দুটো দলের কেউই এখন হারতে চাইবে না। এই ম্যাচটা জিততে কে চাইবে সে প্রশ্ন পরে, সে জবাব পরে, কিন্তু এই ম্যাচটা কেউ আসলে হারতে চাইবে না। এখানে আমরা একটু মানে লুই ফন হালের একটা পুরনো কোট নিয়ে আসতে পারি, যে আপনি হুট করে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত গেলেন, এরপরে যে দলটা চতুর্থ হয় সেটা না দুটো ম্যাচ হারে, দুটো হারের স্মৃতি নিয়ে আপনাকে বাড়ি ফিরতে হয়, একটা তিক্ত অভিজ্ঞতা থাকে। আবার এই ম্যাচে আপনি সুন্দর কিছু দৃশ্য হয়তো দেখবেন, যেমন ধরুন আমরা পেছনে ফিরে তাকাতে পারি 2022 সালে লুকা মদ্রিচ যখন ওই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ছিলেন, সেখানে একটা সুন্দর ঘটনা ঘটেছিল। 2002-এ ফেরত যেতে পারেন, তুরস্ক আর সাউথ কোরিয়া ম্যাচ যখন শেষ হয়েছে, দুই দেশের প্লেয়াররা একসঙ্গে দুই দেশের পতাকা নিয়ে গ্যালারিতে সমর্থকদেরকে বিদায় দিয়েছেন। এই ম্যাচটা একেবারেই একটা আমুদে ম্যাচ। বা 2006-এর কথা ধরতে পারেন, যেখানে স্বাগতিক জার্মানি শেষ পর্যন্ত তৃতীয় হয়েছিল। তাদের ওই দলটা পরে গিয়ে 2014 সালে তাদের কিছু ফুটবলার ছিল, 2014 সালে তাদের কাজে লেগেছে। 2010-এ একটা তরুণ দল জার্মানি নিয়ে গিয়েছিল, সেই জার্মানি তারা গিয়ে তৃতীয় হয়েছিল, বা ফোরলানের গোলের একটা হিসাব ছিল। এই ম্যাচগুলো আসলে নিতান্তই আনুষ্ঠানিকতার। আপনি ব্রাজিলের কথা ভাবেন, 2014 সালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা খেলতে ব্রাজিলের আসলে কেমন তিক্ত লাগার কথা জার্মানির কাছে হারার পরে। দেখেন, ইংল্যান্ডের জন্য সে কারণটাতেই আসলে এই ম্যাচটা ইম্পর্টেন্ট। 1960 সালে যখন তারা বিশ্ব চ্যাম্পিয়ন হলো, ওইটাই তো ইংল্যান্ডের সেরা সাফল্য। এরপর 1990-এ তারা হচ্ছে যে সেমিফাইনালে উঠলো, সেখানে তারা হেরে গেল। দিন শেষে যে তারা আবারও থার্ড এবং ফোর্থ প্লেসের ম্যাচে তারা চতুর্থ হলো। 2018 সালে এসে আবারও ইংল্যান্ডকে চতুর্থ হতে হলো এই থার্ড প্লেস ডিসাইডিং ম্যাচ হেরে। সুতরাং ইংল্যান্ড চাইবে তাদের এই সাম্প্রতিক সময়ে বিশ্বকাপে সেরা সাফল্যটা অর্জন করতে, সেটাই প্লেসের হিসেবে দুই দলেই বলে দিয়েছে যে তাদের দল আসলে পরিবর্তন হবে। এবং আমি দেখতে চাই এনগালো কন্তেকে তো হচ্ছে এই বিশ্বকাপে ফ্রান্সের স্কোয়াডে রাখা হয়েছিল, কিন্তু তিনি কোনো ম্যাচ আলটিমেটলি মাঠে নামেন নাই। আমরা এটাও ধরতে পারি এটাই এনগালো কন্তের আসলে শেষ বিশ্বকাপ। দিদিয়ের দেশও সেই ইঙ্গিতটা তো দিয়েছেন, তিনি বেশ কিছু পরিবর্তন আসলে করবেন। এই জায়গায় এনগালো কন্তেকে যদি দেখার সুযোগ মেলে, সেটাও নিঃসন্দেহ হচ্ছে নিরেট ফুটবল প্রেমী যারা, তাদের জন্য এই ম্যাচের আরেকটা হাইলাইটের পয়েন্ট হবে। রাইট ব্যাকে আপনি হয়তো মালো গুস্তুকে দেখবেন,
আপনি ডিফেন্সের লাক্রয়কে দেখার একটা সুযোগ পেতে পারেন দিদিয়ের দেশর একাদশে। মিডফিল্ডে রায়ান চেরকি স্টার্ট করতে পারেন এবং সামনে ওলিজে কিলিয়ান এমবাপে, এই দুজনই হয়তো থাকবেন। কিলিয়ান এমবাপে স্পেশালি থাকবেন গোল্ডেন বুটের ওই রেসটায় টিকে থাকার জন্য। আগেরবার বিশ্বকাপে তিনি গোল্ডেন বুট জিতেছিলেন। ফ্রান্স বিশ্বকাপে তৃতীয় হতে চাইবে, ইংল্যান্ডও তৃতীয় হতেই চাইবে, তবে এই ম্যাচটা কেউই খেলতে চায় না, এই ব্যাপারে কোনো সংশয় নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.